সমৃদ্ধ সংস্কৃতি এবং অবিশ্বাস্য সৌন্দর্য সত্ত্বেও ভারতে প্রায় 40 মিলিয়নেরও বেশি শিশু এইভাবে বাস করে। এবং এই পরিস্থিতি আরো খারাপ হয় যখন তারা কোনো পরিবার ছাড়াই বেড়ে ওঠে। প্রতিটা দেশ দারিদ্রতার সাথে লড়াই করছে, কিন্তু দুর্ভাগ্যবশত ভারতেই বিশ্বের সবথেকে বেশি অনাথ বাস করে, যার অর্থ তাদের মধ্যে অনেকেই অপব্যবহার, অপুষ্টি, বাল্যবিবাহ এবং অপরিকল্পিত গর্ভাবস্থার সম্মুখীন হয়। এই সমস্ত বাধার সম্মুখীন হওয়ার কারণে এদের কাছে শিক্ষার সুযোগ পাওয়া অনেকটাই কঠিন হয়ে পড়ে। এবং আপনাদের কাছ থেকে আমাদের ভারতে আসার জন্য প্রচুর কমেন্ট পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিলাম এবং আমাদের প্রত্যাশার থেকে অনেক বেশি পেলাম। আমরা বলিউডের অন্যতম বড় স্টারের সাথে কোল্যাব করলাম। ড্যারেন এখানে ফ্যাশন ডিজাইনিং করবে এবং আমরা কয়েকজনকে পেলাম যারা সমাজের উন্নতির জন্য কাজ করে যাচ্ছেন। তাই আমরা ডিসাইড করলাম আমরা ইন্ডিয়াতে একটা প্রজেক্ট করব না, বরং দুটো করব। এবং আমরা নিউ দিল্লিতে পৌঁছে ডক্টর মোদির সাথে দেখা করলাম, প্রথম অর্গানাইজেশনের ফাউন্ডার। আমার যখন পুরনো কথা মনে পড়ে, যখন আমি ছোট ছিলাম, আমি তখন 8 বছরে, আমি তখন একটা ভিড় জায়গায় গেছিলাম আমার বাবা মার সঙ্গে। হঠাৎ করে সেই ভিড়ের মধ্যে আমি হারিয়ে গিয়ে দেখি আমি একা। আমি আমার বাবা মাকে খুব চিৎকার করে ডাকছিলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। অবশেষে পুলিশ আমাকে আমার বাবা মার কাছে ফিরিয়ে দেয়। তখন আমি উপলব্ধি করলাম পিতামাতা ছাড়া বাচ্চাদের কি রকম অনুভূতি হতে পারে। আমি একটা সময় থেকে ভারতের বিভিন্ন অনাথ আশ্রমে যাওয়া শুরু করি। সেখানে একটা বাচ্চার কথা আমার এখনো মনে আছে। সে আমার জামা টেনে ধরে বলেছিল আমাকে বাড়ি পৌঁছে দেবে। এখান থেকেই উদয়ন ঘর হোম প্রোগ্রামের সূচনা হলো, যেখানে অনাথ এবং সমাজ বিচ্ছিন্ন শিশুরা আজীবন পরামর্শদাতা পিতামাতা পায়। একদল স্বেচ্ছাসেবক যারা বাচ্চাদের একটি ভালো পারিবারিক পরিবেশ দিতে নিজেদেরকে উৎসর্গ করেছে, যাতে সেই সমস্ত শিশুরা বাকিদের মতোই উন্নতি করতে পারে। কিন্তু উদয়ন কেয়ার এখানেই থেমে থাকেনি। 2002 সালে ডাক্তার মোদি উদয়ন শালিনী ফেলোশিপ প্রোগ্রাম শুরু করেছিলেন, যেখানে পরামর্শদাতারা সুবিধা থেকে বঞ্চিত পিছিয়ে পড়া মেয়েদের সমর্থন করে এবং তাদের স্বাধীন নারী হিসেবে গড়ে তুলে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ডাক্তার মোদি তারপর দীপকের সাথে পরিচয় করালেন, যিনি উদয়ন কেয়ার হোমে 40টি মেয়ের পরামর্শদাতা অভিভাবক। 2009 সালে আমি উদয়ন কেয়ারে পার্ট টাইম ভলেন্টিয়ার হিসেবে যোগদান করি এবং তারপর আমি এবং আমার স্ত্রী দুজনেই এখানে কাজ করি এবং বিভিন্ন অনাথ আশ্রমে যাওয়া শুরু করি। এবং যেহেতু আমি 36 বছর বয়সে এটাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে 52-53 বছর বয়সে আমি সক্রিয় কর্পোরেট জীবন পুরোপুরি ছেড়ে দেব এবং আমার সময়, শক্তি, সম্পদ যা কিছু আছে তা সমাজের ভালোর জন্য ব্যয় করব। এই সংস্থাটি এই অবিশ্বাস্য কাজ করার পরেও তারা এখনো আর্থিকভাবে লড়াই করে চলেছে। দীপক আমাকে আজকে সকালে তার বাড়ির চারপাশটা দেখালো এবং আমি সমস্ত প্রচেষ্টা এবং সমস্ত প্রোগ্রাম দেখতে পেলাম এবং তারা এই মেয়েদের বাইরে যেতে এবং উন্নতি করতে যা কাজ করছে সব দেখলাম। এই মেয়েগুলোর মধ্যে একজন হলো শীতল। আমার জন্ম হয়েছে মুরাদাবাদে। এটা হলো উত্তরপ্রদেশের একটা শহর। আমার বয়স যখন 4 বছর ছিল তখনই আমি উদয়ন কেয়ারে আসি। আমরা 4 বোন আর আমি তার মধ্যে সব থেকে ছোট। আমি যদি উদয়ন কেয়ারের অংশ না হতাম তাহলে হয়তো আমি এখনো সম্ভবত দারিদ্রতা, অশিক্ষার মধ্যে থাকতাম। আমার জীবন বলে কিছু থাকতো না, আমার কোনো স্বপ্ন থাকতো না। আমি এই সমাজটাকে পরিবর্তন করতে কাউকে ইন্সপায়ার করতে পারতাম না, কোনো প্রভাব ফেলতে পারতাম না। সময়ের সাথে সাথে শীতল তার ক্লাস 12-এর পড়া শেষ করে এবং সেই 3-4 বছর আমি মেয়েদের সাথে ওদের ফিউচার কেরিয়ার নিয়ে আলোচনা করতাম, তারা কিভাবে করতে চায়, কি করতে চায়। যখন আমি ক্লাস 12-এ পড়ি তখন আমি ভবিষ্যতে কি করতে চাই সেটা নিয়ে আমি খুবই দুশ্চিন্তায় ছিলাম। আমার স্বপ্নগুলো অনেক বড় ছিল। আমি সত্যি মানুষের জন্য কিছু করতে চাই, কারণ যে সমাজে আমি বড় হয়েছি সেখানে আমি মানুষের থেকে অনেক কিছু পেয়েছি। তাই আমার আর্টের মাধ্যমে আমি সমাজটাকে পরিবর্তন করতে চাই। শীতল আমাকে বলেছিল যে সে হতে চায় একজন ফ্যাশন ডিজাইনার। ফ্যাশন ডিজাইনার যদি হতেই হয় তবে ভারতের অন্তত সেরা ইনস্টিটিউটে যেতে হবে। তাই অত্যন্ত কঠোর পরিশ্রম করে পড়াশোনা করার পরে শীতল ভারতের অন্যতম টপ ফ্যাশন স্কুলে চান্স পেল, যার নাম হলো মুম্বাইয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি। আমি মুম্বাই গেছিলাম তার কলেজে তাকে ড্রপ করতে। সেই সময় আমার মনে হয়েছিল এটা অন্যরকম কিছু। কেউ আপনার স্বপ্নের প্রতি এতটা আবেগপ্রবণ যেমনটা আমি আমার নিজের স্বপ্নের জন্য উৎসাহী। ওর সঙ্গে যাওয়ার সময় আমার ছেলের কথা মনে পড়ছিল, যাকে আমি এভাবেই MBA করার জন্য ভারতের একটা ইনস্টিটিউটে ড্রপ করতে যাচ্ছিলাম। এটা অনেকটা মানে কেউ তোমার পেরেন্টস না হয়েও তোমার জন্য এত কিছু করছে, তোমার স্বপ্ন পূরণ করছে, তাই একটা ফিলিংস নিজে থেকেই তৈরি হয়ে যায়।
যেটা একজন মেন্টরের থেকেও অনেক বেশি। ও আমাকে একটা চিঠি লিখেছিল যে আমি তোমাকে অনেক ভালোবাসি এবং সম্মান করি, তোমাকে বাবা না বলে কাকা বলে ডাকি, কিন্তু তোমাকে আমি বাবার চেয়েও বেশি সম্মান করি। এবং সালটা যখন 2021, সে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে। আর সেই সময় আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আমি কি তোমাকে বাবা বলে ডাকতে পারি। এবং সত্যি বলতে আমার নিজের কানকেই বিশ্বাস হয়নি। আমার প্রচন্ড আনন্দ হয়েছিল, আমি বুঝতে পারছিলাম না কি করব। মনে হচ্ছিল যেন স্বপ্নের জগতে আছি। মানে বলা যেতে পারে এটা আমার জীবনের সব থেকে আনন্দের মুহূর্ত। এবং এই বছরের সেপ্টেম্বরে শীতল লন্ডনের কিংস্টন স্কুল অফ আর্টসে ফ্যাশনে মাস্টার্স করতে যাচ্ছে, তার নিজস্ব ব্র্যান্ড লঞ্চ করবার আগে। আর যদি কোনো কারণে আমি ধনী হয়ে যাই, তবে অবশ্যই আমি চেষ্টা করব বাচ্চাদের জীবনে একটা পরিবর্তন আনতে। যেমন আমি নিজে বাচ্চাদের দত্তক নিতে চাই, কারণ আমি মনে করি বাচ্চাদের জন্য এবং সমাজের জন্য আমরা অনেক কিছু করতে পারি। দীপকের এই সমস্ত মেয়েদের উপরে প্রভাব দেখে আমরা এতটাই বিস্মিত হয়েছিলাম যে আমরা তাদের জন্য বিশেষ কিছু করতে চেয়েছিলাম। তাই ড্যান তার অনেক দিনের বন্ধু জ্যাকলিন ফার্নান্ডেজের কাছে পৌঁছালো। যদি তোমরা না জানো তাহলে বলে দিই,